এদিকে প্রধানমন্ত্রীর গাড়িতে হামলা করল আওয়ামী লীগ। তেলের সংকটের জন্য সরকার পতনের ডাক দিল সাধারণ জনগণ। চারদিক থেকে ফেঁসে যাচ্ছে বিএনপি সরকার। সময় মাত্র 7 দিন। হ্যাঁ, ঠিক এক সপ্তাহ পর বাংলাদেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির চাকা পুরোপুরি থমকে যেতে পারে। পতেঙ্গার এই বিশাল প্ল্যান্টে এখন শুধুই হাহাকার। যে রিফাইনারি সারা দেশকে সচল রাখার জ্বালানি যোগায়, সেখানে এখন অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের মজুদ শূন্যের কোঠায়। অপরিশোধিত জ্বালানি তেলের অভাবে বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি এখন বড় ধরনের সংকটে পড়েছে। তেলের দাম না বাড়িয়ে প্রতিদিন প্রায় 2000 কোটি টাকা ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করার যে চেষ্টা সরকার চালিয়ে যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। পেট্রোল পাম্প কেন্দ্রিক যে এলাকাগুলো রয়েছে সেখানকার জনজীবন তছনছ। গাড়ি, মোটরসাইকেল শত শত হাজার হাজার, কোথাও 2 কিলোমিটার, কোথাও 4 কিলোমিটার, কোথাও 5 কিলোমিটার, সেইগুলো তারা অপেক্ষা করছে। রাস্তাঘাট, অলি গলিতে গাড়ি শুধুমাত্র তেলের জন্য বসে আছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, তেলের সংকটে কিন্তু পুরো বাংলাদেশ এখন হাহাকার অবস্থায় আছে। ঠিক এমন অবস্থায় যখন প্রধানমন্ত্রীর গাড়ি তেল নিতে যায়, তখনই কিন্তু প্রধানমন্ত্রীর গাড়িতে হামলা চালায় সাধারণ জনগণ। সেই রাগ এবং ক্ষোভ থেকে যে বাংলাদেশে কেন এত তেলের সংকট দেখা দিয়েছে, যদি তেল না থাকে, বিদ্যুৎ না থাকে, তাহলে এই দেশ কিভাবে চলবে, এমনই বলে মনে করছেন আমাদের বিশ্লেষকরা। তো প্রিয় দর্শক, পুরো ঘটনাটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। কি করছে? সময় মাত্র 7 দিন। হ্যাঁ, ঠিক এক সপ্তাহ পর বাংলাদেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির চাকা পুরোপুরি থমকে যেতে পারে। পতেঙ্গার এই বিশাল প্ল্যান্টে এখন শুধুই হাহাকার। যে রিফাইনারি সারা দেশকে সচল রাখার জ্বালানি যোগায়, সেখানে এখন অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের মজুদ শূন্যের কোঠায়। কিন্তু কেন এই বিপর্যয়? ইরান ইসরায়েল যুদ্ধের আগুন কি তবে এবার বাংলাদেশের রান্নাঘর আর সড়কের চাকা থামিয়ে দিচ্ছে? ইস্টার্ন রিফাইনারি মূলত সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট আর আরব আমিরাতের মারবান ক্রুড পরিশোধন করে। গত মাসে 2টি বড় জাহাজ আসার কথা থাকলেও যুদ্ধের কারণে সেগুলো মাঝপথে আটকে গেছে। বিপিসি চেয়ারম্যান জানিয়েছেন, মজুদ এতটাই নিচে নেমেছে যে ডেড স্টক বা ট্যাঙ্কের তলানিতে পড়ে থাকা তেল দিয়ে কোনো মতে উৎপাদন সচল রাখা হয়েছে। 1 এপ্রিলের হিসেবে ব্যবহারযোগ্য তেলের পরিমাণ 19,000 টনে ঠেকেছে। সোজা কথায়, রিফাইনারি এখন লাইফ সাপোর্টে চলছে। গত 28 ফেব্রুয়ারি যখন ইরানে হামলা শুরু হয়, তখন থেকেই পারস্য উপসাগর রণক্ষেত্রে পরিণত হয়েছে। বাংলাদেশের জন্য তেল নিয়ে আসা জাহাজ নর্ডিক পোলুক্স 3রা মার্চ তেল বোঝাই করেও সৌদি আরবের বন্দরে ফিরে যেতে বাধ্য হয়, কারণ হরমুজ প্রণালী এখন একটি মরণ ফাঁদ। 8 এপ্রিল যুদ্ধবিরতি হলেও এই পথ এখনো নিরাপদ নয়। এমনকি বিকল্প দেশ মালয়েশিয়া থেকে তেল আনার চেষ্টা করা হলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা এখনো সফল হয়নি। ইস্টার্ন রিফাইনারি যদি বন্ধ হয়ে যায়, তবে কি দেশ অচল হয়ে পড়বে? পরিসংখ্যান বলছে
আমাদের তেলের প্রায় 24% আসে এই রিফাইনারি থেকে। ডিজেল আমদানির ওপর নির্ভর করায় বড় সংকট হয়তো তাৎক্ষণিকভাবে হবে না, কিন্তু পেট্রোল আর অকটেনের একটি বিশাল অংশ এই শোধনাগারে থেকেই আসে। বিকল্প পথ হিসেবে সৌদি আরবের ইয়ানবু বন্দর ব্যবহারের চিন্তা করা হচ্ছে ঠিকই, কিন্তু সেখানে প্রতি ব্যারেলে $0.25 বাড়তি খরচ হবে। আর এই বাড়তি খরচের বোঝা দিন শেষে কার ওপর চাপবে? উত্তরটা আমাদের সবার জানা। সরকার অবশ্য বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম জানিয়েছেন, পরিশোধিত তেল নিয়ে কয়েকটি জাহাজ ইতিমধ্যে দেশে পৌঁছেছে। পেট্রোগ্যাস ইন্টারন্যাশনালের সাথে ডিজেল আমদানির নতুন চুক্তি হয়েছে, কিন্তু প্রশ্ন হলো, পরিশোধিত তেল আমদানিতে যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বা ডলার খরচ হয়, বর্তমান রিজার্ভ সংকটের সময় বাংলাদেশ কি সেই চাপ সামলাতে পারবে, নাকি জ্বালানি সংকটের জেরে লোডশেডিং আর পরিবহন ধর্মঘট আমাদের দৈনন্দিন জীবনকে বিষিয়ে তুলবে? একটি তেল শোধনাগার বা রিফাইনারি চালানো আর বাসার জেনারেটর চালানো এক কথা নয়। বিশেষজ্ঞরা বলছেন, ইস্টার্ন রিফাইনারির মতো বিশাল স্থাপনা যদি তেলের অভাবে একবার পুরোপুরি বন্ধ, শাটডাউন হয়ে যায়, তবে তা পুনরায় চালু করা অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ। দীর্ঘদিনের পুরনো এই প্ল্যান্টের যন্ত্রাংশগুলো বিরতিহীনভাবে চলার জন্য ডিজাইন করা। হঠাৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে পাইপলাইনে থাকা অবশিষ্টাংশ জমে গিয়ে মারাত্মক কারিগরি ত্রুটি দেখা দিতে পারে। অর্থাৎ এক সপ্তাহের তেল সংকটে যে রিফাইনারি বন্ধ হবে, তা মেরামত করে আবার সচল করতে মাসের পর মাস লেগে যেতে পারে, যা বাংলাদেশের জ্বালানি খাতের জন্য হবে এক অপূরণীয় ক্ষতি। এই সংকটের পেছনে কেবল যুদ্ধই নয়, বরং দেশের অভ্যন্তরীণ ডলার সংকটও বড় অনুঘটক হিসেবে কাজ করছে। মালয়েশিয়া বা অন্যান্য দেশ থেকে তেল আনার কথা থাকলেও অনেক সরবরাহকারী প্রতিষ্ঠান নিরাপত্তা জামানত বা পিজি দিতে দেরি করছে, যার মূল কারণ আমাদের ব্যাংকিং খাতের ওপর আস্থার অভাব। পরিশোধিত তেল আমদানি করে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও এতে দেশের ডলার রিজার্ভের ওপর প্রচন্ড চাপ পড়ছে। কারণ অপরিশোধিত তেল এনে দেশে পরিশোধন করলে যেখানে সাশ্রয় হতো কোটি কোটি টাকা, সেখানে তৈরি তেল চড়া দামে কেনা মানে হলো অর্থনীতিকে এক মরণ ফাঁদে ফেলে দেওয়া। হাতে আছে আর মাত্র 7 দিন, এরপরই হয়তো বাংলাদেশে ধেয়ে আসছে ইতিহাসের সেরা তেল দুর্ভিক্ষ। পতেঙ্গার বুকে সগৌরবে দাঁড়িয়ে থাকা দেশের একমাত্র সরকারি তেল শোধনাগারের চাকা এবার চিরতরে বন্ধ হয়ে যাওয়ার পথে। পারস্য উপসাগরের গরম হাওয়া এবার সোজা এসে লাগছে বাংলাদেশের হেসেল থেকে শুরু করে রাজপথে। মধ্যপ্রাচ্যের দুই বড় দেশের ঝামেলার জাতাকলে পড়ে দেশের জ্বালানি খাত এখন এমন এক বেড়াগালে পড়েছে, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আপাতত চোখে পড়ছে না। তেলের অভাবে যদি একবার এই বিশাল শোধনাগারের চাকা ঘোড়া বন্ধ হয়ে যায়, তবে পুরো দেশ কিভাবে অন্ধকারে তলিয়ে যাবে তা ভাবলেই যেন গায়ে কাটা দেয়। আজকের এই বিশেষ প্রতিবেদনে ফাঁস করা হবে ঠিক কী কারণে বাংলাদেশের তেলের মজুদ শূন্যের কোঠায় নেমেছে, কেন মাঝপথ থেকে ফিরে যাচ্ছে তেলের জাহাজ, আর এই বিশাল বিপদ থেকে বাঁচার আদৌ কোনো উপায় আছে কিনা। পতেঙ্গায় থাকা ইস্টার্ন রিফাইনারি এখন আক্ষরিক অর্থে জীবনের শেষ অবস্থায়। যে বিশাল কারখানার উপর পুরো দেশকে সচল রাখার ভার, সেই কারখানাতে এখন অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের মজুদ একদম তলানিতে। বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশনের বড় কর্তাদের এখন যেন মাথায় হাত, কারণ মজুদ এতটাই নিচে নেমে গেছে যে ট্রাঙ্কের একেবারে নিচে পড়ে থাকা গাদ বা ডেড স্টক দিয়ে কোনো মতে জোড়াতালি দিয়ে কাজ চালানো হচ্ছে। 1 এপ্রিলের হিসেবে ব্যবহারযোগ্য এই তেলের পরিমাণ ঠেকেছে মাত্র 19,000 টনে। এই নামমাত্র তেল দিয়ে আর বড়জোর হয়তো 1 সপ্তাহ পর্যন্ত টিকে থাকা যাবে, এরপরই ঘটবে আসল ভরাডুবি। মেশিনের চাকা এক চুলো নড়বে না, পুরো দেশ যেন এক গভীর খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। আচ্ছা, একবার ভাবুন তো, যে বিশাল কারখানা দিন রাত 24 ঘন্টা সচল থেকে সারা দেশের গাড়ির চাকা ঘোরায়, সেই কারখানা যদি হুট করে নীরব হয়ে যায়, তবে দেশের কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে। চারিদিকে একটা চরম হাহাকার পড়ে যাবে। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীরা সবাই এখন চোখে সর্ষে ফুল দেখবে। এই লেজে গোবরে অবস্থার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে কাজ করছে মধ্যপ্রাচ্যের ঝামেলা। ইরান ইসরায়েলের রেশারেশিতে এখন মাইনকার চিপায় ফেসে গেছে বাংলাদেশ। ইস্টার্ন রিফাইনারি মূলত সৌদি আরবের আরাবিয়ান লাইট এবং আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করে দেশের তেলের বিশাল চাহিদা মেটায়। আর গত মাসেই বিশাল 2টি জাহাজ ভর্তি করে অপরিশোধিত তেল আসার কথা ছিল, কিন্তু গত 28 ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে যে উত্তেজনা ছড়াতে শুরু করেছে, তাতে সেই জাহাজগুলো মাঝপথে আটকে যায়। বাংলাদেশের জন্য তেল নিয়ে আসা নর্ডিক পোলুক নামের একটি জাহাজ 3রা মার্চ বাধ্য হয়ে সৌদি আরবের বন্দরেই ফিরে যায়, কারণ হরমুজ প্রণালী এখন একটি ভয়ঙ্কর ফাঁদ। গত 8 এপ্রিল দেশগুলোর মধ্যে একতরফা সমঝোতা হলেও এই নৌরুট দিয়ে জাহাজ চলাচলের সাহস করছে না কেউই। অন্যের দ্বন্দ্বে এখন আমাদের দেশের জ্বালানি নিরাপত্তা অথই জলে হাবুডুবু খাচ্ছে। কে জানতো হাজার হাজার মাইল দূরের দুই দেশের মারামারির আঁচ এসে সরাসরি বাংলাদেশের মানুষের গায়ে লাগবে। তবে এমন এক হাসফাস দশায় পড়ে অন্য রাস্তার খোঁজ করা হয়েছিল ঠিকই। মালয়েশিয়া থেকে তেল আনার একটি সুযোগ তৈরি হলেও সরকারি কাজের ধীর গতিতে তা এখন আটকে পড়েছে, অর্থাৎ কাগজপত্রের মারপ্যাচে পড়ে এখন কোনো সমাধান আসেনি।
একটি ফাইল এই টেবিল থেকে ও টেবিলে যেতে পার হয়ে যাচ্ছে মূল্যবান সময়। অন্যদিকে আরেকটি উপায় হিসেবে সৌদি আরবের ইয়ানবু বন্দর ব্যবহার করার কথা ভাবা হচ্ছে, কিন্তু সেখানেও লুকিয়ে আছে আরেক গলার কাটা। এই বন্দর ব্যবহার করলে প্রতি ব্যারেলে $0.25 বাড়তি খরচ গুনতে হবে, আর বিশ্ববাজারে এই চড়া দামের চাপ দিন শেষে সাধারণ মানুষের ঘাড়ে পড়বে তা নিশ্চয়ই বলা যায়, আর বুঝিয়ে বলার অপেক্ষাও রাখে না। এমনিতেই জিনিসপত্রের দামে মানুষের নাভিশ্বাস, আর তার উপর এই বাড়তি খরচ যেন মরার ওপর খাড়ার ঘা। বিকল্প পথ খুঁজতে গিয়েও পদে পদে বাধা আর বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। কোথাও যেন কোনো সহজ সমাধান নেই। এখন সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো ইস্টার্ন রিফাইনারি যদি সত্যি সত্যি বন্ধ হয়ে যায় তবে দেশের ঠিক কী হাল হবে। দেশের মোট জ্বালানি তেলের চাহিদার প্রায় 24% সরাসরি আসে এই একটি মাত্র শোধনাগার থেকে। যেহেতু ডিজেল আমরা সরাসরি বিদেশ থেকে কিনে আনি, তাই হয়তো তাৎক্ষণিকভাবে ডিজেলের খুব বড় কোনো হাহাকার পড়বে না, কিন্তু আসল বিপত্তি ঘটবে পেট্রোল ও অকটেনের ক্ষেত্রে। দেশে ব্যবহৃত পেট্রোল এবং অকটেনের বিরাট অংশ তৈরি হয় এই পতেঙ্গার কারখানায়। তবে এই শোধনাগার একবার বন্ধ হয়ে গেলে দেশের গাড়ি ঘোড়া সব যেন রাস্তায় থমকে যাবে। সাধারণ মানুষকে তখন দিকবিদিক জ্ঞান হারিয়ে রাস্তায় নাকানি চোবানি খেতে হবে। চারিদিকে তৈরি হবে চরম বিশৃঙ্খলা, যা সামাল দেওয়া কারো পক্ষে কোনোভাবেই সম্ভব না। একবার ভেবে দেখুন তো, রাস্তায় কোনো গাড়ি নেই, পেট্রোল পাম্পগুলোতে ঝুলছে তালা, মানুষ গাদাগাদি করে বাসের জন্য দাঁড়িয়ে আছে কিন্তু কোনো বাস নেই। এমন একটা ভুতুরে পরিস্থিতি তৈরি হতে পারে আর মাত্র কয়েকটা দিনে। অন্যদিকে সাধারণ একটি জেনারেটর চালানো আর বিশাল রিফাইনারি চালানোর মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। ইস্টার্ন রিফাইনারির মতো এত বড় একটি কারখানা যদি তেলের অভাবে একবার পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে তা আবার নতুন করে চালু করা এক চরম ঝুঁকির কাজ। দীর্ঘদিনের পুরনো এই কারখানার কলকবজাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা বিরতিহীনভাবে চলতে বাধ্য। হঠাৎ করে যদি মেশিনের চাকা থমকে যায় তবে পাইপলাইনে থাকা তেলের অবশিষ্টাংশ জমে গিয়ে মারাত্মক কারিগরি ত্রুটি দেখা যাবে। সোজা কথায় বলতে গেলে মাত্র 7 দিনের তেল সংকটের কারণে যদি কারখানা বন্ধ হয় তবে তা মেরামত করে পুনরায় সচল করতে মাসের পর মাস পার হয়ে যাবে। আর এই দীর্ঘ সময় ধরে উৎপাদন বন্ধ থাকা মানে হলো বাংলাদেশের জ্বালানি খাতের জন্য এক অপূরণীয় ক্ষতি, যা হারে হারে টের পাওয়া যাবে। বিশেষজ্ঞরা বারবার সাবধান করেছেন, মেশিনের ভেতরে একবার তেল জমে শক্ত হয়ে গেলে কিন্তু কোটি কোটি টাকার পার্টস নষ্ট হয়ে যেতে পারে। তখন নতুন করে সব ঠিক করতে গিয়ে কোষাগার রীতিমতো ফাঁকা হয়ে যাবে। এত সব বিপদের মাঝেও সরকারি পর্যায় থেকে বলা হচ্ছে এখনই দিশেহারা হওয়ার মতো কিছুই ঘটেনি। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম জানিয়েছেন, পরিশোধিত তেল বোঝাই করা বেশ কয়েকটি জাহাজ ইতিমধ্যে দেশের বন্দরে এসে পৌঁছেছে। পেট্রোগ্যাস ইন্টারন্যাশনালের সাথে ডিজেল নিয়ে নতুন একটি চুক্তিও তো সম্পন্ন হয়েছে, কিন্তু এখানে ঘাপটি বেড়ে আছে হাসল বিপদ। অপরিশোধিত তেল এনে দেশে পরিশোধন করলে যেখানে কোটি কোটি টাকা বাঁচানো যায়, সেখানে সরাসরি পরিশোধিত তেল চড়া দামে কেনা মানে হলো দেশের অর্থনীতিকে এক বিশাল বিপদে ফেলে দেওয়া। বর্তমানে দেশের ডলার রিজার্ভের যে করুণ অবস্থা, তাতে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচের চাপ কতদিন সামলানো যাবে তা নিয়ে সবার চোখ ছানা পড়া। একদিকে তেলের অভাব মেটাতে গিয়ে চড়া দামে তেল কেনা হচ্ছে, অন্যদিকে দেশের ডলারের ভান্ডার দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এটা যেন শাখের করাত, যেতেও কাটে হাসতেও কাটে। শুধু বাহিরের সংকটই নয়, ভেতরে ডলার সংকটও এখন আগুনে ঘি ঢালছে। মালয়েশিয়া বা অন্যান্য দেশ থেকে তেল আনার ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানগুলো এখন সিকিউরিটি ডিপোজিট ছাড়া তেল দিচ্ছে না। আমাদের ব্যাংকিং খাতের উপর আমাদের আস্থার অভাবটা দিন দিন অনেক বেড়ে গেছে। বিদেশি ব্যাংকগুলো বাংলাদেশের গ্যারান্টি নিতে আর চাইছে না। তারা ভাবছে তেল দিলে টাকা ঠিকমতো ফেরত পাওয়া যাবে কিনা। ডলারের এই তীব্র সংকটের মাঝেও তো তৈরি করা তেল আমদানি করে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে ঠিকই, কিন্তু এর ফলে দেশের অর্থনীতির যে চরম ক্ষতি হচ্ছে তা যেন বলাই বাহুল্য। এই অবস্থা চলতে থাকলে খুব শীঘ্রই লোডশেডিং এবং পরিবহন ধর্মঘটের মতো ঘটনা জনজীবনকে চরমভাবে নাজেহাল করবে। তখন সাধারণ মানুষের কপাল চাপড়ে কাদা ছাড়া আর কোনো উপায় নেই। প্রতিদিনের জীবনে নেমে আসবে চরম ভোগান্তি। তেলের দাম বাড়লে কিভাবে বাজারের প্রতিটি জিনিসের দাম বাড়ে, আর তাতে একটা সহজ হিসাব যেন আমাদের মাথা ঘুরিয়ে দেয়। 1 লিটার তেলের দাম বাড়লে বাসের ভাড়া বাড়বে, ট্রাকের ভাড়া বাড়বে, আর ট্রাক ভাড়া বাড়লে চাল, ডাল, আলু, পেঁয়াজ সবকিছুর দাম এক লাফে আকাশে উঠে যাবে। তখন এই বাজারের থলিতে আগুন লাগলে সাধারণ মানুষ ঠিক কোথায় গিয়ে পড়বে? তাদের তো আর জাদুর কাঠি নেই যে চাইলেই সবকিছু ঠিক হয়ে যায়। এই যে তেলের জাহাজ মাঝপথে আটকে আছে, এটা শুধু একটা জাহাজ আটকে থাকা নয়, এটা যেন পুরো বাংলাদেশের ভাগ্যটা আটকে থাকা। পারস্য উপসাগরের এই নীল জলে এখন আমাদের দেশের অর্থনীতির ভাগ্যও ভাসছে। তাছাড়া হরমুজ প্রণালীর কথা যদি ধরাই যায়, এটা এমন এক সরু জলের রাস্তা যেখান দিয়ে বিশ্বের বেশিরভাগ তেল আনা নেওয়া করা হয়। এখন এই রাস্তার যদি 2 দেশ মিলে বোমা মারা শুরু করে, তখন কোনো নাবিক আর জাহাজ নিয়ে সে আগুনের ভেতরে কেন যাবে?
কেউ যাবে না। আর ঠিক এই কারণেই আমাদের দেশের জন্য কেনা এই তেল বন্দরেই পড়ে আছে। এদিকে পতেঙ্গার কারখানায় তেলের ট্যাঙ্কগুলো তো খা খা করছে। ট্যাঙ্কের ভেতর কান পাতলে যেন শুধু হাহাকার শোনা যায়। যারা এই কারখানায় কাজ করেন তাদের চোখে মুখেও এখন চরম ভয়ের ছাপ। তারা খুব ভালো করেই জানেন, একবার যদি মেশিনটা বন্ধ হয়ে যায় বিপদের মুখে পড়তে হবে পুরো বাংলাদেশকে। সরকারকে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বিপ্লবীদের পক্ষ থেকে। আর ভারত থেকে যে হেলিকপ্টার আসবে না, সে কথা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটে চলছে, তার সঙ্গে সঙ্গে তেলের সমস্যাটা বাড়ছেই। সরকার প্রাণান্ত চেষ্টা করছে কথা দ্বারা বার্তা দ্বারা, এবং এই সময়টিতে মানে সরকার এখানে যে স্যাক্রিফাইস করছে, তেলের দাম না বাড়িয়ে প্রতিদিন প্রায় 2000 কোটি টাকা ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করার যে চেষ্টা সরকার চালিয়ে যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। পেট্রোল পাম্প কেন্দ্রিক যে এলাকাগুলো রয়েছে সেখানকার জনজীবন তছনছ। গাড়ি, মোটরসাইকেল শত শত হাজার হাজার, কোথাও 2 কিলোমিটার, কোথাও 4 কিলোমিটার, কোথাও 5 কিলোমিটার, সেইগুলো তারা অপেক্ষা করছে। রাস্তাঘাট, অলি গলিতে গাড়ি শুধুমাত্র তেলের জন্য বসে আছে। অন্যদিকে সরকারের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা প্রাণান্ত চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে তেল উদ্ধার করছে, এবং এটা রীতিমতো একটা সিন্ডিকেশনে পরিণত হয়েছে। এবং সরকারের যে রেগুলার কাজ, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে রেগুলার কাজকর্ম, সেই রেগুলার কাজকর্ম বাদ দিয়ে তারা এখন এই জ্বালানি তেল কোথায় মজুদ রয়েছে আর জ্বালানি তেল কীভাবে দিচ্ছে, এটা নিয়ে তারা ব্যস্ত আছে। ফুয়েল কার্ড করা, কিউআর পদ্ধতিতে তেল দেওয়া, অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া, এই কাজগুলো যত কিছু করা হচ্ছে না কেন, পুরো যে সাপ্লাই অ্যান্ড চেইন, জ্বালানি তেলের সাপ্লাই অ্যান্ড চেইন, এটা ভেঙে পড়েছে। আর এর সঙ্গে শুরু হয়েছে ভোজ্য তেলের, যাকে বলা হয় অভাব। এটা অভাব বলবো না, কৃত্রিম অভাব বলবো, আমি এখন পর্যন্ত বলতে পারছি না, আমার কাছে তথ্য নেই। কিন্তু বাজারে বোতলজাত সয়াবিন তেল, যেটা রান্নার তেল, এটা পাওয়া যাচ্ছে না, এবং অগ্নিমূল্য। এখানেও সরকারের যে সীমিত সামর্থ্য, তারা সেই ভোজ্য তেল যারা মজুত করতে না পারে প্রাণান্ত চেষ্টা করছে, কিন্তু কাজ হচ্ছে না। বাজারে আগুন লেগে গেছে। এমন কোনো দ্রব্যমূল্য নেই যেটি গত এক সপ্তাহে মারাত্মকভাবে বৃদ্ধি পায়নি। ফলে এই সকল বিষয় নিয়ে আগামী 48 ঘন্টাতে প্রতিটি সেক্টরে পরিবেশ এবং পরিস্থিতি এখন যে অবস্থায় চলছে, উন্নতি না হয়ে অবনতির দিকে যাওয়ার সম্ভাবনা আছে। পার্লামেন্টের ভিতরে স্পষ্টতই যা কিছু হচ্ছে, এটি স্বস্তিদায়ক নয়। বিরোধী দল ওয়াকআউট করেছে, আবার কবে যাবে এখন পর্যন্ত আমরা জানি না। জামাতের সভাপতি তিনি সরকারি দল সম্পর্কে ভীষণ রকম আপত্তিকর কিছু কথাবার্তা বলেছেন, এবং সেই সকল কথাবার্তায় যে তাদের যে বিশ্বাস, আস্থা, সম্পর্ক সরকারি দলের সাথে তারা আশা করেছিল, বা আমরা আশা করেছিলাম, সেই জায়গা থেকে তারা বিচ্যুত হয়েছে, এবং তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো তারা রাজপথ আদায় করবে। এবং এতে করে সরকার ভয় পেয়ে গেছে। সরকার ভয় পাওয়ার পরে দেখলাম যে আগে যেখানে মূলত যে সমস্যাগুলো হয়েছে জুলাই সনদ নিয়ে, সংস্কার কমিশন নিয়ে, তো সেই বিষয়গুলো নিয়ে সালাউদ্দিন সাহেব, যাকে বলা হয়, সবসময় কথাবার্তা বলতেন। কিন্তু এখন সালাউদ্দিন সাহেবের ব্যাপারে বিরোধী দল, দেশ, দলের ভিতরে, মানে সরকারি দলের ভিতরে, এমনকি যারা ক্ষমতা নিউক্লিয়ার, সেখানেও নানা রকম নেতিবাচক কথাবার্তা হচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।